মানুষের জীবন যেন একটা গোলচুম্বক। তার এক প্রান্তে ঘটে চলেছে হিসেবের মধ্যে মিলিয়ে দেওয়া বহু ঘটনা, অগুন্তি ঘটনা। তার অপর প্রান্তে এমন কিছুর ঘটনা সবসময় ঘটে যার হিসেব মেলানো যায় না বিজ্ঞান দিয়ে, শাস্ত্র দিয়ে বা কোনো জাগতিক বস্তু দিয়ে। আসলে সেসব জিনিস আমাদের দৃষ্টিগোচরতার অনেক ঊর্ধ্বে, ভালোবাসায় যাকে বলে প্যারানর্মাল ইউনিভার্স। আসুন আজ আপনাদের নিয়ে যায় সেই সমান্তরাল দুনিয়ায়। শুরু হচ্ছে আজকের নিবেদন বর্ধমান ক্যাপচারার্সের মিথিক মিনিটসের তরফ থেকে বিক্রম মল্লিকের লেখা চিলেকোঠার ডায়েরিটা। গাড়ি বারান্দায় এসে দাঁড়ালো গাড়িটি। নুড়ি পাথরের রাস্তা করা গোল গাড়ি বারান্দা। গাড়ি থেকে নামলো বছর 26-এর কৃষ্ণেন্দু। মাঝারি দেহ, চোখে চশমা, পরনে আকাশি রঙের ফুলহাতা জামা এবং কালো প্যান্ট, হাতে একটা ঘড়ি এবং ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তারই পাশে নেমে দাঁড়ালেন সমবয়সী আরেক ভদ্র মহিলা। ইনি কৃষ্ণেন্দু স্ত্রী কৃধা। বড় রাজবাড়িটার দিকে তাকিয়ে কৃধা অবাক সুরে বললেন, বিশ্বাসই হচ্ছে না এই বাড়ি তোমাদের পূর্বপুরুষের। এত বড় রাজবাড়ি, অনেক ঘর আছে নিশ্চয়ই। কৃষ্ণেন্দু সেদিকে কর্ণপাত না করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। পূর্ব থেকে পশ্চিমে প্রায় 10 একর জায়গায় বাড়িটি দাঁড়িয়ে আছে, হাড় কঙ্কাল বার করে, এবং স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি আজ জরাজীর্ণ। হলুদ চুনসুরকির দেওয়ালে শ্যাওলা দেখা দিয়েছে। দেওয়ালের আনাচে কানাচে বট অশ্বত্থের ডালপালা। সেকেলে আদর্শ বাগান বাড়ি এখন সাপখোপের আদর্শ আস্তানা হয়ে উঠেছে তা আর বোঝাতে হলো না কাউকেই। ভেতর থেকে বেরিয়ে এলো নাটাখাটো এক বয়স্ক ভদ্রলোক। সম্ভবত ইনি এ বাড়ির কেয়ারটেকার, নাম রামকৃষ্ণ। বাবুকে প্রণাম করে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তাদের। আসেন আসেন বাবু, আসেন। নমস্কার বাবু। নমস্কার মা জননী, নমস্কার। কৃধার বাড়িটি বেশ লেগেছে, তবে দুঃখ এই তারা এই বাড়ির মাত্র 15 দিনের বাসিন্দা। ছুটি কাটাতে তার শ্বশুর ও শাশুড়ির জন্য এখানে আসতে হয়েছে। বাড়িটি বাইরে থেকে কঙ্কালসার হলেও ভেতর ভেতর কিন্তু বেশ পরিপাটি। স্নান খাওয়া শেষ করে দুজনে ক্লান্ত শরীর এলিয়ে দিল নরম লেজারাস খাটে। সকাল থেকে তো কম খাটনি হয়নি। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বোঝা যায়নি। ঘুম ভাঙল রামকৃষ্ণের বউ মিনার ডাকে। ও বৌদিমণি, উঠে পড়ুন, সন্ধে হয়ে গেছে। আর এই নিন চা। বলছি শোনো না, ছাদে যাওয়া যাবে না গো এই বাড়ি? কেন যাওয়া যাবে না? তবে এখন যেতে হবে না, কাল সকালে যেও। ক্লান্ত শরীরে আর বেশি ধকল না নিতে পেরে দুজনেই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। তবে মাঝরাতে ঘুম ভাঙল কৃধার। কি যেন এক অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। সে যাই হোক, এইসব আজগুবি না ভেবে ঘুমিয়ে পড়াই ভালো, এই ভেবে কৃধা শুয়ে পড়ল। পাখির কিচিরমিচির শব্দতে ঘুম ভেঙে গেল কৃষ্ণেন্দুর। কৃষ্ণেন্দু উঠে বসে দেখে স্ত্রী পাশে নেই। ঘর থেকে বেরিয়ে দেখে একটা ডায়েরি হাতে আরাম কেদারায় বসে সেটার দিকে তাকিয়ে আছে কৃধা। হয়তো কোনো লেখা পড়ছে পুরনো। কৃষ্ণেন্দু বলে, গুড মর্নিং। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? আরে সকাল সকাল ঘুম ভেঙে গেল তো আমি ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি।
ছাদটা কিন্তু বেশ, তবে ফেরার পথে চিলেকোঠার দিকটা চোখে পড়ল। আমি এগিয়ে গেলাম দেখার জন্য যদি কিছু সেকেলে পাই, তবে এই ডায়েরিটা ছাড়া আর কিছুই পেলাম না। আচ্ছা, দেখি কার ডায়েরি। না না, এটি তুমি এখন পাবে না। শুধু বলে দিতে পারি কার ডায়েরি, বাকি সব আমি পড়ার পর পড়ো তুমি, ঠিক আছে? আচ্ছা, কার ডায়েরি? চিত্রলেখা ভট্টাচার্য। কথাটা শেষ হলো কি হলো না, হঠাৎ ছাদ থেকে এক গাদা বাদুড় এসে হানা দিল। অজস্র বাদুড়। বাদুড়গুলি এসে সব ছেড়ে হানা দিল কৃধার দিকে। হঠাৎ এক দমকা হওয়ায় এলোমেলো হয়ে গেল ডায়েরির পাতাগুলো। হাতের টাওয়েলটা নিয়ে হুট হুট করতে করতে বাদুড়গুলোকে তাড়াতে লাগলো কৃষ্ণেন্দু। অবশেষে শান্তি হলো আবহাওয়া। বাদুড়ের নখে কৃধার চোখের পাশে খানিকটা অংশ কেটে গেছে এবং তা থেকে বিশ্রীভাবে রক্ত বেরোতে শুরু করেছে। হঠাৎ করে কি হলো কেউই বুঝতে পারলো না ব্যাপারটা। কোত্থেকেই বা অত বাদুড় এলো, কেনই বা কৃধার দিকে শুধু আক্রমণ করলো, কেউই বুঝতে পারলো না। ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে কৃষ্ণেন্দু বলে, ভয়ের কিছু নেই, সামান্য চিড়ে গেছে, তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা। রাত্রে খাটে শুয়ে ঘুম আসছিল না কৃধার। কি হলো তখন, আর কেনই বা হলো, এইসব আজগুবি ভেবে ভেবেই সময়টা চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে মাঝরাত প্রায় বেরিয়ে গেছে। এমন সময় মনে পড়ল ডায়েরিটার কথা। পাশের টেবিলেই সেটা পড়ে আছে, কিন্তু এত রাত্রে না ঘুমিয়ে ডায়েরি পড়া হচ্ছে দেখে কৃষ্ণেন্দু আবার খুব জোর চটে যাবে। তবে কি করবে, যদি একটু ডায়েরিটা পড়ে ঘুম টুম আসে, এইভাবে নিচে নেমে চেয়ারটা টেনে বসে পড়ল সে এবং ডায়েরির পাতা একটু একটু করে উল্টাতে থাকে। কৃষ্ণেন্দু কি করছে দেখতে খাটের পানে তাকায় সে, কিন্তু কৃষ্ণেন্দু কোথায়? তার জায়গায় দেখল কোনো এক মহিলা তাদেরই এই খাটে শুয়ে আছে, আর অস্ফুট সুরে কি যেন বলে চলেছে। তার হাত পা শুকিয়ে গেছে, চোখ ভেতরে ঢুকে গেছে, দেখে মনে হয় সারা শরীরের রক্ত যেন শুষে নিয়েছে কোনো অমানবিক শক্তি। কে মহিলা? এখানেই বা এলো কি করে? সাত পাঁচ কিছুই বুঝতে পারে না কৃধা। কে মহিলা, আর কেনই বা তার এই কথাকার চেহারা, আর তার খাটেই বা কি করছে এত রাত্রে? এত সব ভাববার মধ্যে কৃধা লক্ষ্য করে ওই মহিলাটি যেন একটু একটু করে উঠে বসছে ওই নরম ল্যাজারাস খাটে। আবহাওয়ায় হঠাৎ করে আর্দ্রতা এলো নাকি? কৃধার হাত কাঁপতে থাকে থরথর করে। ইতিমধ্যে হঠাৎ করে মহিলা তার হাত বাড়িয়েছে কৃধার দিকে, সঙ্গে ওই রক্তকরবী চোখের চাহনি। বেশ কিছু আর বুঝতে না পেরে হঠাৎ করে কৃধা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জলের ছিটেতে জ্ঞান আসে তার। চেয়ার ছেড়ে চিলেকোঠার মেঝেতে পড়ে আছে দেখে সবাই অবাক, সে নিজেও অবাক, কিছুই বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা। সে তো ছিল ঘরে, এখানে এলো কি করে? কৃষ্ণেন্দুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কৃধা, তুমি অত রাতে এখানে কি করছিলে? আর তোমাকে বলেছিলাম তো এই বাড়ির ছাদে রাতের বেলা আসবে না, তাও শুনলে না। কৃধা বলে, বিশ্বাস করো, আমি এখানে আসিনি, আমি ঘরে বসে ডায়েরিটা পড়ছিলাম, কিন্তু হঠাৎ এখানে কি করে এলাম আর কিছু মনে পড়ছে না আমার। ঠিক আছে, হবে সব, নিচে চলো, ফ্রেশ হও। কোনো রকমে ধীরে ধীরে উঠে
স্নান ঘরের দিকে চলে যায় কৃধা। বড় চিন্তায় পড়ে গেছে কৃষ্ণেন্দু। এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা বিপত্তি ঘটেই চলেছে। ঈশ্বর কি চান কে জানে। এটা সেটা ভাবতে ভাবতে টেবিলের উপর রাখা ডায়েরিতে চোখ পড়ল কৃষ্ণেন্দুর। ডায়েরিটা পড়ার উদ্দেশ্য নিয়ে কৃষ্ণেন্দুর হাতে ডায়েরিটা উঠিয়ে নিল। চেয়ারটা টেনে যে ডায়েরিটা একটু পড়তে যাবে, হঠাৎ কৃধা এক অমানবিক চিৎকার চেঁচিয়ে উঠল। পিছনে ঘুরে কৃধার দিকে দেখতেই অবাক হলো কৃষ্ণেন্দু। অগোছালো চুল হাওয়ায় উঠছে, চোখ রক্ত করবীর মতো একদম লাল। এক ছুটে হাত থেকে এসে ডায়েরিটা কেড়ে নিল কৃধা, আর সেটাকে জড়িয়ে ধরে আবার অজ্ঞান। এবার ভয় পেল কৃষ্ণেন্দু। কৃধাকে কোনো রকমে বিছানায় তুলে মিনার উদ্দেশ্যে কৃষ্ণেন্দু বলল, কি হচ্ছে বলো তো বিনা দিয়ে এসব? দাদাবাবু, বৌদিমণিকে বাতাসে পেয়েছে, মানে মনে হয় কোনো প্রেত ভূতে ধরেছে। যাচ্ছে তাই কথা বলো না, এটা নিশ্চয়ই ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম। আমি আমার বন্ধুকে ফোন করছি, কলকাতায় বড় সাইকোলজিস্ট। পারবে না, কেউ পারবে না, ওকে চিত্রলেখায় ধরছে, কেউ পারবে না। বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ না করে ফোনে মনোযোগ দেয় কৃষ্ণেন্দু। কিছুক্ষণ রিং হতে ফোনের ওপার থেকে সাড়া আসে। রুক্মিণী, কোথায় আছিস? আমি জানি না, কালকের মধ্যে মাসুল দেখি আয়, নইলে কৃধার কিছু একটা হয়ে যাবে। সব বলবো, তুই কাল আয়। ফিরে দেখে আগের মতোই কৃধা বিছানায় শুয়ে। একবার চিলেকোঠায় একটু ঢু মেরে আসতে হয়, সেখানে যদি কিছু পাওয়া যায়। সিঁড়ি বেয়ে 3 তলার চিলেকোঠায় প্রবেশ করলো কৃষ্ণেন্দু। মোবাইলের টর্চ হাতে এদিক ওদিকে একটু হাতড়েই দেখতে পেল একটা পুরনো ট্রাঙ্ক। উপরে পুরোভাবে জমে থাকা ধুলোর আস্তরণ, আর একজোড়া হাতের ছাপ দেখে বুঝতে পারল যে কৃধা এখান থেকেই ডায়েরিটা পেয়েছে। ট্রাঙ্ক খুলে চোখের সামনে একটা চিরকুট ছাড়া কিছুই চোখে পড়ল না তার। চিরকুট বলা ভুল, সেখানে একটা কাগজের মোড়ক। হাতে তুলে পড়তে লাগলো সেটা কৃষ্ণেন্দু। কাগজ খুলতেই সুন্দর হাতের লেখায় কি যেন লেখা আছে, তবে বোঝা সহজ নয়। কাগজ হাতে পড়তে থাকে কৃষ্ণেন্দু। খুঁজে পাও তাকে যদি, আছে তোমারই প্রেম তোমার, বুঝে সারা বটের বরাবর, নাক যাও চলে সোজা, তোমায় দেখাবে পথ অট্টহাসি অট্টলিকার, ঘুমায় রাজকন্যা জাতের নিচু নিচে পড়ির। ধুর ব্যাং, এক কৃধার এরম অবস্থা, তার উপরে এই ছাইপাস। বলে টান মেরে ফেলে দেয় কাগজটিকে। অনেক খুঁজেও কিছু না পেয়ে অবশেষে ফিরে আসে সে। ভগবানই জানেন কি হবে। রাতে ভালো ঘুম হলো না কৃষ্ণেন্দুর। সকালে মিনার ডাকে ঘুম ভাঙল তার। ও দাদাবাবু, শহর থেকে এক দিদিমণি এসছেন, কি জানি কি বললেন, আমি বাবু কিছুই বুঝিনি। বসার ঘরে বসিয়ে এসছি। কি বলছিল? আপনাকে খুঁজছিলেন। আচ্ছা, ওনাকে চা দাও, সাথে জলখাবার, আমি ফ্রেশ হয়ে আসছি। কৃধার দিকে একবার তাকিয়ে তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বাথরুমে চলে গেল কৃষ্ণেন্দু। বসার ঘরে প্রবেশ করতে বুঝতে অসুবিধা হলো না হঠাৎ আগমন কার। ঘরে ঢুকে কৃষ্ণেন্দুর চোখে পড়ে সোফায় বসে থাকা মাঝবয়সী ভদ্রমহিলাটির ওপর। এগিয়ে গিয়ে তার সামনে কৃষ্ণেন্দু সস্নেহে বলে, রুক্মিণী, এলি তুই শেষমেশ? কাল যেভাবে ডাকলি
আর না এসে পারা যায়? আচ্ছা বল, কি হয়েছে তোর সুচিত্রার? তোর মজা করার মুড আছে জানি, তবে আমি একদমই সেই মুডে নেই। আরে বাবা, কি হয়েছে সেটা তো বল। আমি পরশুদিন এখানে এসেছি, আর এসে থেকে একটা পর একটা বিপদ হয়ে যাচ্ছে। প্রথম দিনে কৃধার উপর বাদুড়ের দলের আক্রমণ, রাতের মাঝে চিলেকোঠায় ঘুমের ঘরে গিয়ে পৌঁছে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকা, তারপর ওই ডায়েরিটাকে ছুলি যেন গা জ্বলে উঠছে ওর। ডায়েরি? হ্যাঁ। কার ডায়েরি? মানে কি ব্যাপারটা? আরে চিলেকোঠার থেকে একটা ডায়েরি পেয়েছিল কৃধার, সেটা পাওয়ার পর থেকেই এত কিছু। স্ট্রেঞ্জ। তারপর? তারপর আর কি, চ ওকে দেখবি, চ। চল তো। ঘরে ঢুকতেই একটা আষ্টানি গন্ধে নাক ঝাঁঝা করে উঠল সবারই। খানিকক্ষণ আগেই যে খাটে কৃধা শুয়েছিল তার চিহ্ন চাদর কুঁচকানো দেখেই বোঝা যায়। তবে কৃধা কই এখন? কিছুক্ষণ আগেই তো কৃধাকে এখানে দেখে গেছে কৃষ্ণেন্দু, তবে এখন কোথায় সে? হন্তদন্ত হয়ে কৃধাকে খোঁজা শুরু হলো। সারা বাড়ি খোঁজার পরেও যখন তাকে পাওয়া গেল না, তখন রুক্মিণী বলে, কৃষ্ণ, একবার চিলেকোঠায় চল তো। দুজনেই ছুটল চিলেকোঠার দিকে, এবং অস্বাভাবিকভাবে এবারও কৃধা পড়ে আছে চিলেকোঠার মাটিতে। কৃষ্ণেন্দু গিয়ে কৃধাকে ডাকতে থাকে, কিন্তু সেসব দিকে না দেখে রুক্মিণী চিলেকোঠার এদিক ওদিক দেখতে থাকে। কিছু যেন খুঁজছে সে। কৃষ্ণেন্দু বলে, রুক্মিণী, তুই আয়, আমি ওকে ঘরে নিয়ে যাই। কৃধাকে কোলে নিয়ে বেরিয়ে গেল কৃষ্ণেন্দু। রুক্মিণী মনোযোগ সহকারে এটা সেটা দেখতে থাকে। সব কিছুর গন্ধটায় কেমন একটা সন্দেহজনক। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পরেও কৃধার আর জ্ঞান ফেরে না। ব্যর্থ প্রচেষ্টা দেখে কৃষ্ণেন্দু হাল ছেড়ে দিয়েছে। এমন সময় রুক্মিণী ঘরে প্রবেশ করে আর বলে ওঠে, ওইভাবে হবে না। ডায়েরিটা কোথায় রে? কিছু না বলে পাশের টেবিলে হাত দেখায় কৃষ্ণেন্দু। রুক্মিণী এগিয়ে গিয়ে ডায়েরিটা স্পর্শ করতে কৃধার হঠাৎ করে জ্ঞান ফেরে এবং স্বাভাবিক স্বরে এবার রুক্মিণীকে বলে, ও মা, তুই কখন এলি? আসতে কোনো অসুবিধা হয়নি তোরে? ডায়েরিটা হাত থেকে রেখে রুক্মিণী উত্তর দেয়, এই তো 1 ঘন্টা আগে এলাম। আচ্ছা কৃষ্ণ, একটু শোন তো। ঘর থেকে বেরিয়ে রুক্মিণী কিঞ্চিত ইতস্তত করে বলে, আমি জানি কৃধার কি হয়েছে। কি হয়েছে? দেখ, আমি জানি এগুলো তোর বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। কৃধার উপর কোন অপদেবতার ছায়া আছে। মানে কি জাদা বকছিস? জানতাম বিশ্বাস করবি না, তাই প্রমাণ দিতেও রাজি আমি। কি প্রমাণ দিবি? কয়েকটি জিনিস আজ রাতে জোগাড় কর। আমি যা বলছি আর চাক্ষুষ দেখতে প্রস্তুত হ। কি কি লাগবে বল। আমার যা ধারণা, অপদেবতা বা ভূত প্রেতকে ডাকার সবচেয়ে ভালো উপায় বা উপকরণ হলো রক্ত। তাই একটা গোটা মুরগি জোগাড় করে রাখ, বাকিটা রাতে দেখিস। তোর মাথায় কী যে চলছে তুই জানিস। ঠিক আছে, ফ্রেশ হয়ে নে তুই, আমি তোর বিশ্রামের ব্যবস্থা করছি। অনেকটা পথ এসেছিস, এবেলা খেয়ে একটু ঘুমা, বাকি রাতে দেখা যাবে।
আচ্ছা, তা নয় হবে। আগে কয়েকটি ওষুধ বলছি, এনে কৃধাকে দে, ওর ঘুমের প্রয়োজন। চিন্তায় আর অস্বস্তিতে সারাটা দিন কেটে যায়। রাত তখন 9টা বোধ হয়। কৃধাকে খাবার ও তার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে রুক্মিণী। চিলেকোঠার সামনে গোটা মুরগিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ। রুক্মিণী বলে, দেখো, এখানে যা হবে তা দেখে কেউ ভয় পাবে না, আর কেউ যেন এই ব্যাপারে না জানে। দিদিমণি, আমি তো আগেই বলেছিলাম বৌদিমণিকে বাতাসে পেয়েছে, কিন্তু দাদাবাবু শুনলেন কই? ঠিক আছে, এবার যা বলছি করো। রামকৃষ্ণ, তুমি মুরগিটাকে চিলেকোঠার মাঝে নিয়ে গিয়ে মেঝেতে রেখে এক কোপে নামিয়ে দাও তার গলা। যেরকম বলা হয়েছিল ঠিক সেরকম ভাবেই চিলেকোঠার সামনে গোটা মুরগিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ। রুক্মিণী বলে, তুই মুরগির মাথাটা হাতে নিয়ে এমনভাবে নিচে নাম যেন একটা একটা রক্তের ফোঁটা সিঁড়িতে পড়ে। তারপর কি করবি তোর তো জানা আছে, যা। কথা মতো কাজ শুরু হলো। রক্তের একটু একটু ফোঁটা ফেলতে ফেলতে মুরগির মাথা সমেত কৃষ্ণেন্দু গিয়ে দাঁড়ায় ঘরের সামনে, যে ঘরে রয়েছে তার ঘুমাচ্ছন্ন স্ত্রী কৃধা। ঘরের সামনে দাঁড়িয়ে মুরগির মাথাটা সজোরে ছুঁড়ে ঘরের মেঝেতে ফেলে দিল সে, এবং এক নিঃশ্বাসে চিলেকোঠায় এসে আলমারির আড়ালে লুকিয়ে পড়ে। সবারই মধ্যে যেন এক অচেনা অজানা ভয় কাজ করছে। আর এরপর তারা যা দৃশ্য দেখল তা দেখার জন্য রুক্মিণী প্রস্তুত থাকলেও বাকি 3 জন মোটেই প্রস্তুত ছিল না। খানিকটা সময় কেটে গেল। হাত ঘড়ির টিকটিক শব্দ 4 জনের কানেই যাচ্ছে সেই নিস্তব্ধতার প্রান্তরে। ওই টিকটিক শব্দটি যেন এক সাবধান বাণী, খুব জলদি কিছু ঘটতে চলেছে। হঠাৎ চাঁদের আলোতে চিলেকোঠার সামনে আস্তে আস্তে একটা ছায়া বড় হতে থাকে। খানিক বাদে যে অবয়বকে তারা দেখে সে অবিকল একটা কঙ্কালের মতো। মুখ দেখে চিন্তা অসুবিধা হলো না যে এটা কৃধা। চিলেকোঠায় প্রবেশ করে এদিক ওদিক না দেখে সোজা এক খাবলে মুরগিটাকে তুলে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে, এবং মুখের পাশ থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা গরম রক্ত। এই দৃশ্য দেখে মিনা অনেক আগে জ্ঞান হারায়। রুক্মিণীর চোখ তখন অবাক হয়ে চেয়ে থাকে কৃষ্ণেন্দুর দিকে। শির দাঁড়াবে যেন হুট করে নেমে গেল এক হিমশীতল স্রোত। বেশ খানিকক্ষণ পরে শেষ হলো সেই পৈশাচিক কর্মকাণ্ড। রক্তে মাখামাখি তখন চিলেকোঠার মেঝে। তারই এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে কৃধা। কিছু না ভেবে ধরাধরি করে তাকে ঘরে এনে শোয়ানো হলো। মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণেন্দু। রুক্মিণী বলে, দেখ, এখন কেঁদে কিছু লাভ নেই। আমাদের খুঁজতে হবে কে বা কার আত্মা আছে কৃধার মধ্যে। আজ যা হয়েছে এরপর ডায়েরিটা না পড়ে থাকা যায় না, কিন্তু সেটা ছুলেই তো জেগে উঠছে কৃধা। তবে একটা উপায় আছে। কি উপায়? দেখ, এখানে এই বাড়িতে আসার পরে তো সব শুরু হয়েছিল, তা এইখানের ইতিহাসটা আগে জানতে হবে। কিন্তু কোথা থেকে? কথা শেষ না হতেই ইতিমধ্যে একটা ভাঙা গলা ভেসে ওঠে ঘর থেকে। আমি জানি বউ দিদিমণিকে কে ধরেছে। দুজনেই তাকায় বসার ঘরের বাইরের দালানে। কৃষ্ণেন্দুর চিন্তা অসুবিধা হলো না, এই মানুষটা এসে আগের দিনের পাগল মানুষটা। কিছু বলার আগেই পাগল আবার বলে ওঠে, বউ দিদিমণিকে চিত্রলেখার আত্মা ভর করেছে। রুক্মিণী কিছু বলতে যাবে এমন সময় কৃষ্ণেন্দু বলে, ঠিক ঠিক, কারণ ওই ডায়েরিটা চিত্রলেখা বলেই একজনের। হ্যাঁ,
উনি ছিলেন তোমার পূর্বপুরুষ সজল বড়ল ভট্টাচার্য স্ত্রী চিত্রলেখা ভট্টাচার্য। আমার ঠাকুরদার বাবা ছিলেন সেই সময়ের এই ভট্টাচার্য বাড়ির পূজারী। চিত্রলেখা দেবীকে সজল বড়ল বড়ই ভালোবাসত। নিজে পড়াশোনা অনেক করেছিলেন, অথচ চিত্রলেখা ছেলে কেউ মেয়ে মানুষ, তার উপর নিচু জাত। মুখ ছিল ভারী মিষ্টি, যেন রাজকন্যার মতো, তাই দেখেই পালিয়ে যায় তাকে নিয়ে সজল বড়ল। তবে সজল বড়লের মা তাকে মেনে নেননি। দিন রাত মুখ ঝামটা শুনতে হতো তাকে। কিন্তু সজল বড়ল ছিলেন খুব ভালো মানুষ। বইয়ের জন্য স্লেট পেন্সিল এনে তাকে নিজেই পড়াতেন। সেকেলে প্রচার ছিল মেয়ে মানুষ পড়ালেখা করলে নাকি স্বামীর ক্ষতি হয়, তাই এটাও মেনে নেননি সজল বড়লের মা। কিন্তু সজল বড়ল এর সমর্থনে বেশ ভালো লেখাপড়া শিখে যায় চিত্রলেখা। এমন সময় কি যেন দরকারি কাজে সজল বড়লকে বিলেত যেতে হয়। সেজন্য বউকে একটা ডায়েরি কিনে দিয়ে যান, সেটাতে তিনি তার সব কথা লিখতেন। কিছুদিন পর ফিরে আসে সজল বড়ল। তার কয়েক মাস পর চিত্রলেখা গর্ভবতী হন। সেই খুশিতে তার ছেলে বা মেয়ে যাই হোক, তার খেলাধুলা এবং আরও ছেলে মেয়েদের খেলার জন্য একটা অট্টালিকার মতো বাড়ি তৈরি করলেন সজল বড়ল, যার নাম দিয়ে দিলেন হাসিবাড়ি। হাসিবাড়ি। বাড়ির কাজ শেষ হলো যখন, তখন তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। এমন সময় আবারও বিলেত যেতে হয় সজল বড়লকে। তবে আর বাড়ি ফেরা হয় না, তার মাঝপথেই জাহাজ ডুবে তার মৃত্যু হয়। রাগে কষ্টে সজল বড়লের মা ভাবেন চিত্রলেখার পড়াশোনা করার জন্য এটা হয়েছে। নিজের ছেলেকে হারানোর জন্য সেই হাসিবাড়ির ছাদ থেকে ফেলে দিলেন চিত্রলেখাকে। 7 মাসের বাচ্চাকে পেটে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। জানাজানি হওয়ার আগেই তার দেহ পুঁতে দেওয়া হয় হাসিবাড়ির আশেপাশে কোথাও। কিন্তু বিপত্তি সৃষ্টি হলো তখন যখন সজল বড়ল ফিরে এলো। হ্যাঁ, জাহাজ ডুবে হয়েছিল, কিন্তু তাতে সে ছিল না। ছেলেকে কি জবাব দেবে ভেবে তার মা একটা গল্প বানিয়ে বলে তাকে। সজল বড়ল পাগল হয়ে গেলেন, চলে গেলেন দূরে কোথাও। আর ফিরলেন না। হাসিবাড়িতে তারা বলল, কেউ আর পা রাখেনি সেখানে। কিন্তু ক্রীধাকে যে চিত্রলেখায় ধরেছে, কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কোনো প্রেতাত্মাই তার পছন্দের কোনো জিনিস কেউ স্পর্শ করছে তা পছন্দ করে না। ঠিক এত বছর ধরে বাড়ির চিলেকোঠার বন্ধ থাকার ডায়েরি বউ দিদিমণির হাতে আসাতেই তার শরীরকে নিজেদের ডেরায় বানায় চিত্রলেখা। তবে উপায়? চিত্রলেখার দেহ খুঁজে বার করে তার সৎকার করতে হবে, তবেই মুক্তি পেয়ে সে ছেড়ে দেবে আপনার স্ত্রীকে। কিন্তু কোথায় পাবো সেই দেহ? বাবার মুখে শুনেছি তার ঠাকুরদা মানে সজল বড়লের সময় সেই বাড়ির পূজারী ছিলেন যিনি, তিনি সব জানতেন এই ব্যাপারে। তিনি ভবিষ্যতের এই বিপদের কথা ভেবেই নাকি এই বাড়িতে কোথায় সেই কবর খোঁজার সংকেত লিখে গেছেন, কিন্তু তা কোথায় আমি জানি না। বাবার মুখেই শুনেছি উনি নাকি হেয়ালি করে কথা বলতেন, আর ওনার হেয়ালির উত্তর খুঁজতে গেলে হেয়ালিটিকে ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হতো। না, আজ উঠি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। পাগলটা উঠে চলে গেল। ঠিক তার পরেই মিনা এসে বলে, দাদাবাবু, আপনারা কিছু খাবেন না? এক গম্ভীর মুখভঙ্গি রেখে কৃষ্ণেন্দু না উত্তর দেয়।
কি ভাবতে ভাবতে রুক্মিণীর দিকে এক পলক তাকিয়ে কৃষ্ণেন্দু বলে ওঠে, আচ্ছা, যদি কোনো ছড়াকে উল্টো করে পড়া হয় খুব অকওয়ার্ড শোনাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন এই কথার মানে কি? আমি পেয়ে গেছি সেই সংকেত। রুক্মিণী, চল আমার সাথে চিলেকোঠায়। দুজনেই সিঁড়ি দিয়ে উঠে চলে গেল চিলেকোঠার সামনে। টর্চ নিয়ে ঢুকতে হবে, আয়। দুজনে টর্চ হাতে প্রবেশ করে আর কৃষ্ণেন্দু চলে যায় একটা কোণার দিকে। হঠাৎ চিৎকার করে বলে, পেয়েছি পেয়েছি, দাদা খুঁজে পেয়েছি। কিন্তু এতে তো কি সব আজে বাজে লেখা রয়েছে, যার কিছু মাথায় ঢুকছে না। রুক্মিণী, বাদিক থেকে না, ডান দিক থেকে পড়। তোমার প্রেম তোমারই আছে, যদি তাকে পাও খুঁজে। সোজা চলে যাও নাক বরাবর বটের সারা বুঝে। অট্টালিকার অট্টহাসি পথ দেখাবে তোমায়। পরীর নিচে নিচু জাতের রাজকন্যা ঘুমায়। ব্রাভো! কিন্তু এই সংকেতের মানে কি? মানে খুব সোজা। এখানে বলা হয়েছে কোনো এক পরীর নিচু জাতের রাজকন্যা রয়েছে, আর বৃদ্ধটার মতে চিত্রলেখাও ছিলেন রাজকন্যার মতো দেখতে, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। বটের সারা বুঝে মানে কি? দাঁড়া ভাবতে দে। রুক্মিণী কিছুক্ষণ ভেবে গেল এতক্ষণ কি হলো, তারপর সেও বেরিয়ে গেল ঘর থেকে। কৃষ্ণেন্দুর নাম ডাকতে ডাকতে বসার ঘরে এসে দাঁড়ালো রুক্মিণী। তখন দেখে কৃষ্ণেন্দু এখনো সেই কাগজ হাতেই বসে আছে। রেগে গিয়ে বলে, কি রে, ডাকছিস সাড়া দে নাকি? আমার কথা উত্তর দিতে ইচ্ছে নেই? হঠাৎ চোখ জল জল করে ওঠে কৃষ্ণেন্দুর। মুখ তুলে রুক্মিণীর দিকে বলে, কি বললি? আমার কথার উত্তর দিতে ইচ্ছে নেই? পেয়েছি। আমাদের কেউ যখন ডাকে, তার ডাকে আমরা সাড়া দিই, অর্থাৎ উত্তর দিই। তার মানে বটের সাড়া মানে বটের উত্তরে। মিনাদি, ও মিনাদি। মিনা এসে বলে, দাদাবাবু ডাকছেন? আচ্ছা মিনাদি, আমাদের গ্রামে এমন কোনো বট গাছ আছে যেটা 100 বছরেরও বেশি পুরনো? হ্যাঁ আছে তো। আপনারা যে বড় রাস্তা পেরিয়ে আসেন না, তার থেকে একটু এগোলেই বাগান বাড়ির দিঘি, আর সেই দিঘির পাশেই তো আমাদের গ্রামের সবচেয়ে পুরনো বট গাছ। শুনেছি ওখানে নাকি আগে গ্রামের মোড়লের সভা বসতো। কিন্তু দাদাবাবু, ওই গাছ আপনার কি কাজে লাগবে? সেসব পরে বলবো, তুমি কৃধার কাছে থাকবে, আমি আছি। রুক্মিণী, তুই যাবি? নিশ্চয়ই। দুজনেই বেরিয়ে পড়ে বাগান বাড়ির দিঘির দিকে। আসার সময় কৃষ্ণেন্দু দেখে রেখেছিল বাগান বাড়িটিকে, তাই পথ চিনতে অসুবিধা হলো না। মাঠের মাঝখান থেকে পড়ন্ত বিকেলের সূর্যকে অগ্রাহ্য করে দুজনেই ছুটে চলেছে রুদ্ধশ্বাসে। অবশেষে দেখা মেলে সেই বটগাছের। দিঘির পাড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কালের নিয়মকে যেন ওই গাছটা গ্রাহ্যই করছে না। তার থেকে নেমে এসেছে বেশ কিছু বটের ঝুড়ি। তার শাখা প্রশাখায় অনেক নাম না জানা পাখির বাসা। দিন শেষে মাথার উপর থেকে উড়ে গিয়ে বাসায় বসবে অনেক পাখি। বাজে সময় নষ্ট না করে তারা গিয়ে দাঁড়ায় বটের সামনে। এবার ধাঁধা অনুযায়ী উত্তর দিকে মুখ করে এগোতে থাকে তারা। মাঠের মধ্যে দিয়ে ধীর গতিতে তারা এগিয়ে যাচ্ছে। সময় যেন চলছে না। সময়ের চোরা বালিতে যেন রুক্মিণী আর কৃষ্ণেন্দু ফেঁসে আছে। বেরোবার আর পথ নেই কোথাও। সূর্য তখন পশ্চিম আকাশে জ্বলজ্বল করতে শুরু করেছে। লাল রক্তের মতো রাঙানো আকাশের দিকে তাকিয়ে তখনও তারা বুঝতে পারেনি যে কি বিপর্যয় আসছে তাদের দিকে। ঝোমঝাড় পেরিয়ে খানিকটা এগোতেই একটা বড় জং ধরা গেট নজরে পড়ল তাদের। ফলকে লেখা আছে হাসিবাড়ি স্থাপিত 1329। বুঝতে অসুবিধা হলো না, এ বাড়ি আজ থেকে 100 বছর আগে, অর্থাৎ 1922। গেট পেরিয়ে তারা যখন বাড়ির সামনে উপস্থিত হলো, তখনও চোখে পড়ে আরও একটি ফলক।
যাতে লেখা অট্টহাসি হেসে দেখো কোন দিকে যাও তুমি। রুক্মিণী বলে ওঠে, এটা আমি বুঝেছি। অট্টহাসি হাসে রুক্মিণী, আর কি যেন এক অজানা কারণে হাসির শব্দ শুধু পূর্ব দিকে প্রতিফলিত হচ্ছে, যেন এক মায়াজাল, এক অদ্ভুত অদৃশ্য দেওয়ালে আওয়াজ লেগে ফিরে যাচ্ছে হাসিগুলো। রুক্মিণী বলে, চল। বলে পূর্ব দিকে হাঁটতে শুরু করে তারা। খানিকটা হাঁটার পরে ঝিঁঝি পোকার ডাক আর চাঁদের জ্যোৎস্নায় যা দেখলো তারা তা অবিশ্বাস্য। একটা বড় পরীর মূর্তি ঝোপের মাঝে বসানো, মূর্তির হাতে একটা আধ হেলানো কলসি, আর তার ভেতর দিয়ে জলের বদলে বেয়ে পড়ছে একটা পাথরের সাপ। কদাকার সেই পরিমূর্তি। ঝোপ পরিষ্কার করে ঠিক পরীর নিচেরায় একটা লাঠির মাধ্যমে খুঁড়তে থাকে কৃষ্ণেন্দু। রাতে বৃষ্টির কারণে মাটি ভেজা। কিছুটা খুঁড়তে খট করে একটা আওয়াজ হলো। মাটি সরিয়ে যা দেখা গেল তা অবিশ্বাস্য। একটা বাক্স। খুব দূর থেকে দেখলো বেশ দামি মনে হবে। দেখে যা মনে হলো এটা একটা কফিন, অনেক পুরনো। মাটি সরিয়ে তা উপরে তুললো দুজনে। কফিনের উপরের ঢাকাটা একটু ক্ষয়ে গেছে। একটা পাথর দিয়ে সজোরে ঠুকে কফিনের ঢাকাটাকে ভেঙে দিল কৃষ্ণেন্দু, এবং তারপর তারা যা ভেতরে দেখল তা খানিকটা এরকম। ভিতরে লাল শাড়ি পরানো একটা নারীর কঙ্কাল, হাতের পাশে ভাঙা শাখা ও পলা। বড় কষ্টে মৃত্যু হয়েছিল চিত্রলেখার। আজ তার আত্মা মুক্তি পাবে বোধহয়। এইসব আজগুবি ভাবতে ভাবতে হঠাৎ চমক ফিরল কৃষ্ণেন্দুর। কাঁধে যেন কারোর হাতের স্পর্শ। পিছনে ঘুরে তাকিয়ে দেখে সেই পাগল বৃদ্ধ। কৃষ্ণেন্দু বলে, দেখুন, আপনার ঠাকুরদার বাবার সংকেতের উত্তর খুঁজে আমি চিত্রলেখা দেহ। বলতে বলতে হাত তুলে থামিয়ে দিলেন বৃদ্ধ। রেগে গিয়ে বললেন, আপনারা জানেন কত বড় বিপদ ডেকে রেছেন আপনারা? 100 বছর ধরে মাটির তলায় থাকা তার দেহ আজ প্রাণবায়ু স্পর্শ পেয়েছে। তাই এতক্ষণে সে টের পেয়ে গেছে সেটা। বাড়িতে কেউ নেই তো? মিনাদি আছে কৃধার কাছে, আর রামকৃষ্ণ বাড়িতে। সর্বনাশ, ওদের অনেক বিপদ, তাড়াতাড়ি বাড়ি চলুন। কিন্তু এই দেহটার কি হবে? ওটা নিয়ে ভাবতে হবে না। আমার সাথে আমার 2জন চেলা এসছে। ওরা ওটা বটতলায় নিয়ে গিয়ে পুজোর জোগাড় করবে। তোমরা নিশ্চিন্তে থাকো। এবার চলো বাড়ির দিকে। এই বলে বাড়ির পথে হাঁটা শুরু করলো তারা। মাঠ পেরিয়ে দিঘি পেরিয়ে এগিয়ে যেতে থাকে। অবশেষে হাত ঘড়ির সময় যখন রাত 8টা, তারা বাড়ির সামনে এসে পৌঁছলো। আঁধারে আচ্ছন্ন বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, চাঁদের আলোকে উপেক্ষা করে। কৃষ্ণেন্দু বাড়িতে ঢুকতেই যাবে, এমন সময় তাকে বাধা দিয়ে বৃদ্ধ বললেন, দাঁড়ান, যাবেন না। ও বাড়ি এখন আর বাড়ি নেই। ওটি একটি মৃত্যুপুরী। কথা শেষ হলো না, তার মধ্যে ভেতর থেকে এক আর্তচিৎকার শোনা গেল। শব্দ শুনে যা বোঝা গেল, এই গলা কৃধার না, এটা মিনার গলা। ঝোলা থেকে একটা গুঁড়ো জাতীয় বস্তু বার করে সদর দরজা বরাবর একটা দাগ টেনে দিয়ে বৃদ্ধ বললেন, চলো বটতলায়। কথা মতো আবার পথ চলা শুরু তাদের। বেশিক্ষণ লাগলো না সেখানে পৌঁছাতে। তবে সেখানে গিয়ে যা দৃশ্য তারা দেখল তা একেবারেই অপ্রত্যাশিত। বৃদ্ধের 2 চেলার দেহ ঝুলছে গাছের ডালে। দেহে প্রাণের চিহ্ন নেই, চিত্রলেখার কঙ্কালও নেই সেখানে। বৃদ্ধ আবার বললেন, বড্ড দেরি হয়ে গেছে। শুনুন আপনারা, আমি এবার পুজো বসবো। যতক্ষণ না পুজো শেষ হবে আপনারা কেউ আমার টানা গণ্ডির বাইরে বেরোবেন না। সেই প্রেতাত্মা অনেক চেষ্টা করবে আপনাদের বাইরে
বার করতে, আপনাদের বাইরে বার করতে। তবে আপনারা ভুলেও সেই কাজ করবেন না। খুব ভয় লাগলে আরও ব্রহ্ম নাম জপ করবেন। পুজো শুরু হলো। বৃদ্ধ মাঝখানে জ্বলা আগুনের মধ্যে রঙিন গুঁড়ো ছেটাতে ছেটাতে মন্ত্র পড়তে থাকে। কোনো এক অজানা ভয়ে সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে সবারই। এরপর কতক্ষণ সেই পুজো চলেছিল মনে নেই, তবে সেই পুজোর শেষের দিকের কথা এখনো মনে পড়লে কৃষ্ণেন্দুর ঘুম হয়ে যায়। মাঝখানে বসে থাকা বৃদ্ধ তার মন্ত্র পড়া বন্ধ করেছে। এমন সময় গাছের ডালে ঝুলে থাকা দুটো মৃতদেহ মাটিতে পড়ে যায় এবং কোথা থেকে এক কালো বিড়াল ধেয়ে এসে মৃতদেহগুলোর পেট থেকে নাড়ি ভুড়ি বার করে পিশাচের মতো খেতে থাকে। ভক্ষণ শেষে লেজ গুটিয়ে মেয়াও বলে পালিয়ে যায়। এই দেখার পর বৃদ্ধের দিকে তাকালো দুজন। গাছে হেলান দিয়ে বসে আছেন বৃদ্ধ। চোখ বিস্ফারিত, নাক, কান এবং মুখ দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্তের ধারা। বুঝল, মানুষটা ওদের বাঁচিয়ে নিজে চলে গেলেন। আর কিছু না ভেবে বাড়ির দিকে এগিয়ে যায় তারা। বাড়ি ফিরে দেখে কৃধার মুখেও রক্ত লেগে, মেঝেতে মিনার মাথা কাটা দেহ। রামকৃষ্ণের ঝুলন্ত দেহ আবিষ্কার করা হলো চিলেকোঠার কড়িকাঠে। বেশ, সে অভিশপ্ত বাড়িতে আর একদিনও না বলে কৃধাকে নিয়ে কলকাতা ফেরে তারা। এসব কোনো কথা কৃধা জানে না, আর ভবিষ্যতে জানবেও কি না সেটাও কেউ কথা দিতে পারছে না। শেষ হলো আজকের নিবেদন চিলেকোঠার ডায়েরিটা। আজকের গল্প পাঠে কৃধা এবং ভূতের চরিত্রে সীমন্তী, কৃষ্ণেন্দু এবং পাগলের চরিত্রে অর্ঘ্য, রুক্মিণীর চরিত্রে নেহা, মিনার চরিত্রে স্বর্ণালী। আজকের উপস্থাপনা, পরিচালনা এবং গল্পকথকে আমি আশীর্বাদ। গল্পের পোস্টার ডিজাইনে অর্পণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।